এগুলোর মধ্যে মানুষ মনে করে যে কিছুটা দম্ভ আছে, আপনি যেই হন এখনের জেনারেশন মেনে নিবে না। আপনি এক জায়গায় বলছিলেন যে এটা হালকা ভাবে তারা নিয়েছিলেন, জিনিসটাকে সিরিয়াসলি নেন নাই। না, তারা বুঝতেই পারেন না এটার গ্রেভিটি। তারা অনেকেই বুঝতেই পারেন না এটার গ্রেভিটি। তারা ভাবছেন কি জানেন, তারা ভাবছেন যে এটা একটা ছাত্রদের আন্দোলন, এটা তো 2-3 দিন 5 দিন 10 দিন গেলে কোনো অসুবিধা হবে না, এটা এদের সাথে হয়তো একটা পর্যায়ে আলোচনা করা যাবে। কিন্তু এই সরকারের তো বোঝা উচিত যে এই সরকারের ডায়াবেটিস আছে। এই সরকারের ডায়াবেটিস আছে মানে হচ্ছে গিয়ে কি, সামান্য একটা কাটাছেঁড়া হইলেই বারডেমে আসা লাগবে। এই সরকারের যে ডায়াবেটিস আছে এটা সরকারের প্রশাসন বুঝতে পারে নাই। কারণ হচ্ছে গিয়ে ছাত্রদের আন্দোলন তো বুধ বৃহস্পতিবার পর্যন্তই ছিল, এরপরে তো জঙ্গি চলে আসছে, এরপরে জামাত শিবির চলে আসছে। তো এইটা তো সরকারের বোঝা উচিত ছিল যে এইরকম একটা কাটাছেঁড়া ডায়াবেটিস যখন আমার শরীরে থাকে, এই কাটাছেঁড়া নিয়ে যখন আমি বয়ে বেড়াবো তখন যে এটা সেপটিক হইতে পারে, এটা তো ওই সরকারের, আপনি দেখেন ইন্টেলিজেন্স এজেন্সি যারা, তারাও তো বুঝতে পারেনি। 6 জুলাই ওবায়দুল কাদের বলেছিলেন যে কোটা এবং শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে বিএনপি, অর্থাৎ 6 তারিখেই কিন্তু বুঝে গেছেন যে এখানে যে আন্দোলনে অন্য শক্তিগুলি আস্তে আস্তে আসছে, কারণ বিএনপি কিন্তু ওই দিন আন্দোলনটাকে সমর্থন দিয়েছে। তার মানে কি 6 তারিখের পর থেকে তো গভর্নমেন্ট বা প্রশাসন সাবধান হতে পারতেন। উনি যেহেতু বলেছেন যে ভর করেছে, তো আমার কাছে মনে হইতেছে যে ভর করার পর কি রিঅ্যাকশনটা হইতে পারে এই ব্যাপারে ওনার ধারণা ছিল না। উনি ভাবছেন যে তারা ভর করছে, এটা হয়তো মৌখিকভাবে বা এটা নৈতিক সাপোর্ট দিয়েছে তারা এই আন্দোলনে, কিন্তু তারা যে একটা মাস্টার প্ল্যান অনুযায়ী আগাচ্ছে এবং এর মধ্যে যে অনেক বড় বড় খেলা চলে আসছে, এটা ওনাদের এই ধারণা ছিল না। তারপর আপনি আরেক জায়গায় বলেছেন যে ওই দিনই যে ওরা সুযোগ পেলে পদ্মা সেতু ভেঙে দিত, এবং এই জামাত জঙ্গিদের ব্যাপারে আপনি বলছেন যে তারা বিদেশেও সক্রিয় ছিল, অনেক টাকা পয়সা খরচ করছে এবং সুযোগ পেলেই তারা ফায়দা হাসিল করবে, এইটা আসলে সরকারের ভাবনার মধ্যে ছিল না। এই ছিল না যে জিনিসটা, এইটাই তো সরকারের ব্যর্থতা। সরকার ধরেন আপনি অলরেডি তো বিএনপি এবং জামাত দুর্বল হয়ে পড়ে আছে, কিন্তু বিষ তো আছে। ধরেন আপনি 20 দর সাপের বিষটা আছে, আমি বলি 20 দর সাপরে ধরেন আপনি একেবারে নরম করে ফেলছেন, তারে আঘাত করে কোনো কারণে তারে আঘাত করে নরম করে ফেলছেন, বা খাঁচায় বন্দি করে রাখছেন, কিন্তু আর ও আঘাত করা অবস্থায় পরে একটু লেজে একটু পাড়া দিয়ে দেখেন এইরকম ভাবে ফনা দিয়ে উঠবে। তা আপনি এই সাপের সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে তো আপনি সুবল খাবেনই। স্বাধীনতার সময়ে এই যে জামাত শিবির যে ভূমিকা, এই ভূমিকা অনুযায়ী পৃথিবীর কোনো দেশে তো এদের রাজনীতি করতে পারার কথা না। অন্য দেশে এইরকম যারা স্বাধীনতার বিরোধিতা করছিল তারা তো ওইভাবে রাজনীতি করতে পারে নাই। তাও তো বঙ্গবন্ধুর কল্যাণে এইখানে রাজনৈতিক বা বিভিন্নভাবে মাপ করার কারণে পরে আদালতের মাধ্যমে ওরা বিভিন্ন সুযোগ পেয়েছে। জিয়াউর রহমানের আমলে আসলে মেইনলি তো সুযোগটা তৈরি হয় বঙ্গবন্ধু ক্ষমা করার পরে, এরা এটাকেই ব্যবহার করে। কিন্তু বঙ্গবন্ধু কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার ক্ষমা করেননি, ক্ষমা করছেন যে সাধারণ যারা বিরোধিতা করছে তাদের। তো সুতরাং আমি মনে করি যে এই প্রক্রিয়া তো যেদিন ট্রাইব্যুনাল শুরু হয়েছে, ট্রাইব্যুনালের বিচার কাজ যখন চলতেছিল তখনই তো এইটার মধ্যেই তো এই অনেকগুলা রায় তো আসছে যে এদের এই রাজনীতি ক্রিমিনাল সংগঠন, হ্যাঁ এরা ক্রিমিনাল অর্গানাইজেশন, বাট এই ক্রিমিনাল অর্গানাইজেশনের তকমা তো জামাত শিবির অনেক আগেই পাইছে। এটাকে বরং সরকার এই লিঙ্গারিং করে এখন এসে এই সিদ্ধান্ত নিছেন। এবং এটা যে 2014 সালে তদন্ত সংস্থা রিপোর্ট দিয়েছে, রাইট, আপনি তো কয়েকটা জাজমেন্টও দেখেছেন যে 10 বছর আগে তদন্ত সংস্থা রিপোর্ট ছিল। সেই সময়টা যদি বিচারটা আসলে করা হতো, অনেকেই বলছেন যে সরকার আসলে বিচারটা করেনি বা কি কোনো কারণে হয়তো এটা সরকারের, ধরেন আপনি যখন কোনো জিনিস বিচার করবেন না বা বিচার করতে যদি আপনার কোনো প্রবলেম থাকে বা না পারেন, তাইলে এটার পরিণাম তো আপনাকে কিছুটা ভোগ করতেই হবে। এবং সেটারই কি মূল্য আমরা দিচ্ছি বিভিন্নভাবে, খালি মূল্য দিচ্ছি যে তা না, মূল্য আরো দিব। মানে এই সরকার এখন তো সিরিয়াস জামাত শিবিরের ব্যাপারে, এখন সিরিয়াস হচ্ছে গিয়ে কি, সিরিয়াস জামাত শিবিরের ব্যাপারে আলাদাভাবে তো জামাত শিবিরের ব্যাপারে সিরিয়াস হওয়ার বিষয় না। আপনাকে দেখতে হবে যে এই আন্দোলনকে ভর করে
ছাত্রদের আন্দোলন যৌক্তিক, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, সবাই বলছে এটা। সবাই বলছে একই কথা। আমাদের আমি একটা জিনিস বুঝি না, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, কোটা সংস্কার তারাও চাচ্ছিল, যারা আন্দোলন করছে, সরকারও বলছিল কোটা সংস্কার হবে। এর মানে তাইলে পার্সেন্টেজটা নিয়ে হচ্ছে কি আলোচনার বিষয় ছিল, এটা তো আন্দোলনের বিষয় ছিলই না অথবা no। এখন যারা কোটার জন্য আন্দোলন করতেছিল, যারা সংস্কার করতেছিল, তারা নিজেরা যৌক্তিক একটা আন্দোলন, এই ব্যাপারে আমার কোনো সমস্যা নেই, আমি এদের পক্ষে। এবং আমি বলছিলাম যে ইন্টারভিউতে যে আমি এদের পক্ষে মামলায় থাকবো। তো কোটা তো হয়ে গেল, তারপর হচ্ছে কি দেখেন একটার পর একটা, এরপরে এদের কি আসতে পারতো, এরা আসবে যে বিচার চাইতে পারে, যারা আহত হয়েছে নিহত হয়েছে এদের জন্য বিচার চাইবে। কিন্তু এখন খেয়াল করে দেখেন, তিনটা জিনিসের উপর আন্দোলন এসে ঠেকে গেছে। আমি এদের কোটা সংস্কারের জন্য আমি একমত, আমি এদের সাথে আছি। কোটা সংস্কার করতে গিয়ে, এই আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছে এদের জন্য বিচারের প্রক্রিয়ায় আমি যাইতে রাজি। আমাকে যদি অ্যাডভোকেট বা ব্যারিস্টার নিয়োগ দেওয়া হয় আমি তাতেও যাব। কেউ যদি প্রশাসন যদি বা পুলিশ থেকে যদি কোনো ব্যর্থতা থেকে থাকে, কেউ যদি এক্সেসিভ ফোর্স ব্যবহার করে থাকে, এটার জন্য আমি রাজি। আমিও তো এদের সাথে একমত, কিন্তু একটা জায়গায় আমি এদের সাথে একমত না। এটা হচ্ছে গিয়ে যে জামাত, বিএনপি এবং জঙ্গিদের সাথে মিলে এরা যে এদের যে প্রাধান্য এখন এই আন্দোলনে, জামাত বিএনপির প্রাধান্য তো এখন সবচেয়ে বেশি। এরা এখন কোটাকে ব্যবহার করে এরা সরকার পতন করতে চায়। তো 2টা দিন ওয়েট করেন, যদি না পারেন আপনারা আবার আন্দোলন করেন। কিন্তু ওই সময় তো চলে আসছে অন্য পার্টি, ছাত্রদের কোনো দোষ নাই, ছাত্রদের কোনো দোষ নাই। ছাত্ররা তো এখানে তো ওইভাবে নেতৃত্ব কেউ দিচ্ছে না। এখানে একটা যৌক্তিক আন্দোলন নিয়ে আমিও তো যখন ছাত্র ছিলাম, যৌক্তিক আন্দোলন হইলে আমিও তো গেছি। আমার 500 প্রশ্ন ছিল যে ওইটার জন্য আমি আন্দোলনে, আমার মনে আছে আমি গেছি। এখানে ছাত্রদের কোনো বিষয় না। এবং যারা মারা গেছে তারাও কিন্তু ইনোসেন্ট ভিকটিম, তাদের কোনো দোষ ছিল না। এখন পুলিশের যদি জিজ্ঞেস করেন, পুলিশ হয়তো বলবে যে আমরা জান বাঁচাইতে গিয়া সেলফ। এখন এগুলো তো দেখার প্রশ্ন যে আমি সেলফ ডিফেন্সে করছি কিনা, এইটাই তো কমিশন হয়েছে এখানে। তো আলটিমেটলি আপনার সাথে আমি কোটা সংস্কার পর্যন্ত আছি আন্দোলনে, আপনার সাথে আমি বিচারের প্রক্রিয়ায় আছি। কিন্তু আপনি যদি এই প্রক্রিয়ার মধ্যে ভিতরে যদি লুকাই থাকেন যে আপনি এই সরকারের পতন করতে চান বা গণভবন দখল করতে চান অথবা আমার নেতা শেখ হাসিনাকে আপনি মেলাইন করতে চান, তাহলে আমি আপনার সাথে নাই। আমার নেতা শেখ হাসিনা, এই কারণে আপনি আমাকে যত ইচ্ছা আপনি আমাকে ধুলাই করতে পারেন, আপনি আমার আনফলো করে আপনি আমাকে জাতীয় বেঈমান হিসাবে ঘোষণা করতে পারেন, কিন্তু আমি যার আগে থেকে ছিলাম, কারণ আমার চরিত্র সম্পর্কে আপনাদের জানা উচিত। দেখেন কত বড় ক্ষতি হয়ে গেছে। এখন আন্দোলন করতেছে ছাত্ররা, জঙ্গিরা সব ঢুকে গেল, জামাত শিবির জেলখানা ভাঙলো, হ্যাঁ সব ভাঙলো, জেল টেল থেকে ভাঙলো। ক্ষতি কি পরিমাণ হইলো মনে করলাম, আমি বিশ্বাস করি যে যা ক্ষতি হয়েছে এটা অত বড় ক্ষতি না যতটা মানুষ ক্ষতি হয়েছে। মানুষের দাম সবার আগে অবশ্যই। কিন্তু একটা জিনিস দেখেন কত বড় একটা ক্ষতি হয়ে গেছে আমাদের বা আমার। আমি অপোজ করব না, কিন্তু পুরা যে রাষ্ট্র যে সংস্কার করবেন, রাষ্ট্র সংস্কার করার বিষয়ে দুর্নীতির কথা কিন্তু কোথাও নাই। এটাই সবচেয়ে যে বড় লসের যে বিষয়টা। এর যারা আন্দোলন করতেছে তারা কিন্তু মাথার মধ্যে হচ্ছে গিয়ে যে আমার প্রোফাইল লাল করতে হবে, এদের কথা হচ্ছে প্রোফাইল লাল করতে হবে। আবার রাষ্ট্রীয় শোক, আবার কালো, অনেকে কালো করছেন প্রোফাইল, কিন্তু কালো সাদাতে তো প্রবলেম না। প্রবলেম হচ্ছে গিয়ে যে কোনো ধরনের ক্ষতিতে তো আমরা শোকাহত। আপনি আমার ছেলে হোক, আমার মেয়ে হোক, বা আপনার ছেলে হোক, মেয়ে হোক, যারা মারা গেছে তারা বুঝে যে তারা কি হারাইছে। আমি যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর না হইতাম, এতদিনে কিছু কিছু দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগার আছে, তারা আমারে জামাত বানাই ফেলতো। শুধু ট্রাইব্যুনালে আমার প্রসিকিউটর ছিলাম, আর আমার চরিত্রের মধ্যে কোনো দুর্নীতি নাই, আর আমি কোনোদিনই দলের সাথে কোনোদিন আমি বেইমানি করি নাই। কতগুলা সিচুয়েশন আসছে, এই কারণে আমি পারি নাই। কারণ এদের একটা স্বভাব আছে, যারাই 2 নাম্বার আওয়ামী লীগ, টের পাবেন কেমনে? এরা কোনো ভালো ছেলে আওয়ামী লীগ করলে এরা কোনোভাবে চায় যে জামাত শিবির বানাই ফেলতে। এই কষ্ট নিয়ে তো আমিও আছি, নাইলে আমার মতো লোক, আমি সারা জীবন করার পরও দেখছেন আপনার, আমাকে তো পাশ করে আসতে হয়েছে, যে নৌকার বিরুদ্ধে নির্বাচন করে আমার পাশ করতে হয়েছে।
অথচ আমি নির্বাচনের আগেই 49টা ব্রিজ করছি। আমি যুবলীগের তো করতেই পারলাম না। যুবলীগে আমার কি অপরাধ ছিল? আপনি আমারে বলেন অপরাধটা ছিল। আমি বললাম যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যে জায়গায় আছে এই জায়গায় পুলিশ কেন স্লোগান দিবে? পুলিশ স্লোগান দিবে কেন? পুলিশ তো রাষ্ট্রের দায়িত্বে। এটা আমার বিরুদ্ধে নিয়ে অভিযোগ তুলছে কি যে আমি নাকি জয় বাংলার বিরোধিতা করছি। আরে কই জয় বাংলা? জয় বাংলা আর কই? পুলিশ তো তেল মারতেছে এবং পুলিশ ডিপার্টমেন্ট বিব্রত এই বিষয় নিয়ে। আমি ভিডিও করে বললাম যে বেশি প্রেম দেখানো ভালো না, এই জন্য আমারে করলো কি যুবলীগ থেকে অব্যাহতি দিয়ে দিল। আর যার কারণে আমার অব্যাহতি দিল ওসি সাহেব বিশাল কিসেতে উনি বিরাট বড় আওয়ামী লীগার হিসেবে থেকে এইখানে ভালো অবস্থানে আছেন। তাহলে আপনি বুঝতেছেন ক্ষমতাটা কোন জায়গায় চলে গেছিল, যে একজন ওসি যুবলীগের আইন সম্পাদকের চাকরি খেয়ে দিচ্ছে। কি আমি কত সম্মানই পাই বা আমার এলাকার মানুষ কত টাকা বরাদ্দ পাচ্ছে, এটা বলাটা তো একটা স্বাভাবিক জিনিস। এই স্বাভাবিক জিনিস গত 50 বছর ধরে কেউ করছে না। এটা আমার কাছে অস্বাভাবিক লাগতেছিল যে আমি তো এই টাকার মালিক না, আমি তো শুধু আমার সম্মানিটার মালিক, কিন্তু আমার এলাকার জন্য বরাদ্দ কত হয় এটার জন্য তো আমি মাত্র ট্রাস্টি, মানে আমার মাধ্যমে যায়। তো এইটা আমি বলবো না কেন? অথচ এইটা বলার কারণে প্রতিবাদ করছে কে জানেন? বিরোধী দল। চুন্নু সাহেব, বিরোধী দলের তো এই কাজ না। বিরোধী দল তো আরো সরকারের বিরুদ্ধে আরো স্ট্রংলি কথা বলছে, জবাবদিহিতা চাইবে, আর জবাবদিহিতা চাইবে। বরং সে বিচার দিতেছে যে তার নাকি, শুনেন, আমি যেদিন এইটা ওপেন করে দিছি, চুন্নু সাহেব যখন আমার বিরোধিতা করছে তখন আমি বুঝে গেছি যে আমার কপালে দুঃখ আছে। আমি সংসদ সদস্য হইলেও আমি এই উনাদের, এবং আরো মজার বিষয় কি জানেন, চুন্নু সাহেব যখন এই বক্তব্য দিচ্ছে সংসদে বিচার, সরকার দলীয় আমার আওয়ামী লীগের প্রায় 50 জন সংসদ সদস্য হাততালি দিচ্ছে। তখন আমার কলিজা ফেটে গেছে যে আমি কাদের জন্য এগুলা করি। এটা তো বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক দাবি করলে আমি টাকা আমার কাছে ওইটা বলবো না কি কারণে? শুনেন, আমি ওই দিনই বুঝছি যে আমার কপালে। এটা নাকি বলছে যে এলাকার লোকজন নাকি গেলে জিজ্ঞেস করে যে কত টাকা পেয়েছো, এরকম। তোমার ব্যাপারে তোমার এলাকার মানুষের এত সন্দেহ কেন? এর মানে তুমি টাকা মারো? তোমার ব্যাপারে আমার এলাকায় যান, গিয়ে বলেন যে আপনাদের এমপি নাকি টাকা খায়। বলেন কি কয় আমার এলাকার মানুষ? চাঁদাবাজি হয় কি এলাকায়? আরো একটা সুন্দর কথা বলি, চাঁদাবাজি বন্ধ করতে গিয়ে যে কত ঝামেলায় আছি। কারণ আমি তো 50 বছরের সিস্টেমে হাত দিছি। আজকে সকালে ঘটনা শুনেন, আমার মাধবপুর উপজেলায় পৌরসভার একজন চাঁদা তুলতেছে। তো যখন একজন বলছে যে আমি চাঁদা দিব না, কেন চাঁদা দিব? মহাসড়কের চাঁদা। বলে যে এই চাঁদার ভাগ এমপি সাহেবের চাচাও পায়। তো আমার ফোন দিছে, তা আমার তো চাচাই নাই, আমার বাবাও নাই। সাথে সাথে আমি ওসি সাহেবকে ফোন দিলাম, দিয়ে বললাম যে আপনি এখনই তারে ধরে নিয়ে আসবেন, ধরে নিয়ে এসে জিজ্ঞেস করবেন যে এমপি সাহেবের চাচাকে বের করো। তারপর যে ওসি সাহেব দক্ষতার সাথে ধরে নিয়ে আসছে। আইসা তারপর 200 লোক আসছে তার পক্ষে, আইসা ক্ষমা প্রার্থনা করছে। তখন আমি বলে দিছি যে সারা এলাকায় পানিশমেন্ট হিসেবে সারা এলাকায় বলবে গিয়া যে এমপি সাহেবের কোনো চাচা নাই, এবং চাচা, মামা, খালা কেউ এই চাঁদাবাজিতে কখনো ছিল না, থাকবেও না।